প্রথমে আমরা 133 পৃষ্ঠা থেকে সদৃশ্যতা নিয়ে আলোচনা শুরু করব। অধ্যায়ের শুরুতে আমরা বিভিন্ন জিনিসের তুলনা করেছি। তার মানে কি, অধ্যায়ের শুরুতেই বিভিন্ন জিনিসের আমরা তুলনা করেছিলাম। সেখানে কিছু জিনিসের আকৃতি একই রকম হলেও তাদের আকার একই রকম ছিল না। তার মানে আকৃতি যদিও একই রকম ছিল দেখতে, কিন্তু সেটার আকার কোনোটা ছোট ছিল, কোনোটা বড় ছিল। এমন বস্তুকে আমরা বলি সদৃশ বস্তু। চলো আমরা একটি দলগত কাজের মাধ্যমে দেখি জ্যামিতিক আকৃতি কখন সদৃশ হয়। দলগত কাজ। দুটি ভিন্ন মাপের লাঠি, একটি স্কেল, লম্বা সুতা এবং চাঁদা নিয়ে সূর্যের আলো পড়েছে এমন একটি স্থানে ক্লাসের সবাই যায়। লাঠিগুলোর দৈর্ঘ্য শুরুতেই পরিমাপ করে নিই। তার মানে লাঠিগুলোর দৈর্ঘ্য শুরুতে পরিমাপ করে নিতে হবে। তো দেখো, এই যে এখানে চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রে এখানে দুইটা লাঠি বসানো আছে। মনে করি এই লাঠির দৈর্ঘ্যটা 8 ফুট এবং ছোট যে লাঠি সেই লাঠির দৈর্ঘ্যটা হচ্ছে 4 ফুট। এটা ধরে নিলাম। তারপর সূর্যের আলোতে লম্বা করে দুইজনে সেই লাঠিগুলো ধরে রাখি। তার মানে সূর্যের আলো পড়েছে এমন জায়গায় এই লাঠিটা সোজা করে খাড়া করে ধরে রাখতে হবে। এই লাঠিটা এবং এই লাঠিটা কি করতে হবে, খাড়া করে ধরে রাখতে হবে। লক্ষ্য করি যে মাটিতে লাঠিগুলোর ছায়া পড়েছে। তার মানে দেখো, এই যে এখানে মাটিতে লাঠির একটা ছায়া পড়েছে, আবার এই ছোট লাঠিতেও মাটিতে লাঠির ছায়া পড়েছে। এবারে সে ছায়ার দৈর্ঘ্য মেপে নিই। তার মানে ছায়ার দৈর্ঘ্যটা আমাদের মেপে নিতে হবে। তাহলে প্রথম কাজ কি আমার, এই যে ছায়ার দৈর্ঘ্য যেটা পড়লো লাঠির, সে ছায়ার দৈর্ঘ্যটা মেপে নেব। তো মনে করো যে এটা 6 ফুট, আর এটা ধরে নিলাম 3 ফুট। লাঠির উপরের প্রান্ত এবং ছায়ার শেষ প্রান্ত বরাবর সুতা টান টান করে ধরি। তার মানে এই যে লাঠির উপরের প্রান্ত কোনটা, এটা হচ্ছে উপরের প্রান্ত, এবং ছায়ার শেষ প্রান্ত হচ্ছে যেটা হলো ছায়ার শেষ প্রান্ত। তো এই লাঠির উপরের প্রান্ত এবং ছায়ার শেষ প্রান্ত, এই যে সুতা যেটা আছে সেটা টান টান করে ধরতে হবে। অনুরূপভাবে এই যে ছোট লাঠির যেই উপরের প্রান্ত এবং ছায়ার শেষ প্রান্ত, এখান থেকে এই সুতোটা টান টান করে ধরতে হবে। তাহলে এটা টান টান করে মনে করে ধরলাম। তারপর দুটি লাঠির জন্য সুতার দৈর্ঘ্য মেপে নিই। তার মানে এখানে আমরা এই সুতার দৈর্ঘ্যটা মেপে নেব। তো সুতার দৈর্ঘ্য যদি মাপ দিই, তো মনে করো যে এটা 10 ফুট। আবার এটাও ধরে নিলাম 5 ফুট। এটা 5 ফুট ধরো, যেহেতু অর্ধেক ধরছি, বড় লাঠির অর্ধেক যেহেতু, সেহেতু 5 ফুট। তো এবার কি বলা হলো, এবার লাঠির দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য এবং সুতার দৈর্ঘ্য দিয়ে নিচের ছকটি পূরণ করি। তো দেখো, এটা ধরে নিই আমরা 1 নাম্বার লাঠি, আর এটা ধরি আমরা 2 নাম্বার লাঠি। তো 1 নাম্বার লাঠির দৈর্ঘ্য কত? 1 নাম্বার লাঠির দৈর্ঘ্য হচ্ছে, এই যে এটা লাঠির দৈর্ঘ্য 8 ফুট ছিল, তাহলে এখানে দিয়ে দাও 8 ফুট। ছায়ার দৈর্ঘ্য, তো দেখো 1 নাম্বার লাঠির ছায়ার দৈর্ঘ্য হচ্ছে কয় ফুট? 6 ফুট। 6 ফুট। সুতার দৈর্ঘ্য, তো সুতার দৈর্ঘ্য কত? 10 ফুট। আচ্ছা, এবার 2 নাম্বার লাঠিতে আসো। 2 নাম্বার লাঠিতে আমরা দেখতে পাচ্ছি লাঠির দৈর্ঘ্য হচ্ছে কয় ফুট? 4 ফুট। 4 ফুট। আবার এই যে ছায়ার দৈর্ঘ্য কয় ফুট? ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 3 ফুট। 3 ফুট। এবং সুতার দৈর্ঘ্য কত? সুতার দৈর্ঘ্য হচ্ছে 5 ফুট। 5 ফুট। আচ্ছা, এটা আমরা দিয়ে দিলাম। এবার এখানে বলা হয়েছে কি, দৈর্ঘ্যের অনুপাত।
তো দৈর্ঘ্যের অনুপাত এখানে লক্ষ্য রাখো, লাঠির দৈর্ঘ্যের অনুপাত, ছায়ার দৈর্ঘ্যের অনুপাত এবং সুতার দৈর্ঘ্যের অনুপাত স্ব ঘরে বসাইতে হবে। এখানে আমরা লাঠির প্রথম লাঠি কত পাইছি, 8:4 সমান 4 দ্বারা যদি 8কে ভাগ করো তাহলে 4 দুগুণে 8 অনুপাত 4 একে 4, তার মানে 1। অর্থাৎ আমরা এইভাবে এটাকে ভাগ করতে পারি, মনে করো যে উপরে 8/4 অনুপাত বের করতে হলে, তো 4 একে 4 তার মানে 1, আর 4 দুগুণে 8, তাহলে সমান থাকে কত, উপরে 2 নিচে 1। তো এটাকে যখন অনুপাতে লিখবো তখন 2 ভাগ আছে, এটাকে অনুপাত করে দিতে পারবো, আর নিচে 1, তো 2:1। এবার ছায়ার দৈর্ঘ্যের অনুপাত আমরা বের করি। তো ছায়ার দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 6:3। এটা সমান আমরা লিখতে পারবো 3 দ্বারা যদি 6কে ভাগ করো তাহলে 2:1। সুতার দৈর্ঘ্যের অনুপাত 10:5। এটা সমান আমরা লিখতে পারি 5 দ্বারা যদি 10কে ভাগ করো তাহলে 5 দুগুণে 10, তার মানে 2:1। তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে লাঠির যেই দৈর্ঘ্যের অনুপাত আছে এবং ছায়ার দৈর্ঘ্যের অনুপাত আছে, এই দুই দৈর্ঘ্যের অনুপাতটা কিন্তু সমান। এই যে লক্ষ্য রাখো, লাঠির দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:1 এবং ছায়ার দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:1। তার মানে লাঠির দৈর্ঘ্যের অনুপাত এবং ছায়ার দৈর্ঘ্যের অনুপাত সর্বদাই সমান হয়। তোমরা এখান থেকে বুঝতে পারছো যে ছায়ার অনুপাত সবসময় লাঠির অনুপাতের সমান হবে। তার মানে ছায়ার অনুপাত যেটা থাকবে সেটা লাঠির অনুপাতের সমান হবে। অর্থাৎ আমরা যদি ছোট কোনো বস্তুর উচ্চতা এবং তার ছায়া পরিমাপ করতে পারি, তাহলে বড় বস্তুর ছায়া জেনে আমরা সেই বস্তুর খাড়া অবস্থায় উচ্চতা বের করতে পারবো। তার মানে ছোট কোনো বস্তুর যদি আমরা ছায়া এবং লাঠির অনুপাতটা জানতে পারি বা উচ্চতা জানতে পারি, তাহলে অবশ্যই বড় কোনো বস্তুর ছায়া মেপে তার খাড়া অবস্থায় উচ্চতাটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো। জ্যামিতিক যে বৈশিষ্ট্যের জন্য আমরা এটি করতে পারছি তার নামই হচ্ছে সদৃশ্যতা। তো আশা করি সদৃশ্যতা কি সেটা বুঝতে পেরেছো। 135 পৃষ্ঠাতে আছে একটি একক কাজ। একক কাজে কি বলা আছে লক্ষ্য করি, একটি জানা দৈর্ঘ্যের লাঠি নিয়ে তার ছায়া পরিমাপ করো। একই সময়ে তোমার বিদ্যালয়ের পতাকা দণ্ডের ছায়া পরিমাপ করো। তার মানে একটা জানা দৈর্ঘ্যের লাঠি নিয়ে তার ছায়া পরিমাপ করতে হবে, ওই একই সময়ে তোমার বিদ্যালয়ের যে পতাকাটা টাঙ্গানো আছে সে পতাকা দণ্ডের ছায়া পরিমাপ করতে হবে। আমরা তো এখন জানি যে লাঠির অনুপাত ও ছায়ার অনুপাত সমান হবে। তার মানে কি, লাঠির অনুপাত আর ছায়ার অনুপাত সর্বদাই কি হয়, সমান হবে। এই তথ্য ব্যবহার করে পতাকা দণ্ডের পরিমাপ করো। তার মানে আমরা একটা একক কাজ হিসেবে পতাকা দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করব বা উচ্চতাটা পরিমাপ করব। তো দেখো কিভাবে পরিমাপ করা যায়। একক কাজ, একক কাজ, পৃষ্ঠা হচ্ছে 135। তো সমাধান, সমাধান সূর্যের আলোতে, মানে এটা কি করতে হবে, প্রথমে আমাদেরকে সূর্যের আলোতে যেতে হবে। সূর্যের আলো পড়েছে এমন স্থানে 8 ফুট, আমরা যে লাঠিটা ব্যবহার করব সেটা হচ্ছে 8 ফুট, 8 ফুট দৈর্ঘ্যের একটি লাঠি লম্বা করে রাখি।
লক্ষ্য করি, কি লক্ষ্য করব? সূর্যের আলো পড়েছে এমন এক স্থানে 8 ফুট দৈর্ঘ্যের একটি লাঠি লম্বা করে রাখি। আর লক্ষ্য করি যে আমরা লাঠিটা যে খাড়া করে বা লম্বা করে রেখেছি, সেই লাঠিটার কি পড়বে? মাটিতে ছায়া পড়বে। তো মাটিতে লাঠির ছায়া পড়েছে। ছায়া পড়েছে। লাঠির ছায়ার দৈর্ঘ্য তো লাঠির ছায়ার দৈর্ঘ্য ধরে নিলাম 6 ফুট। আচ্ছা, এখন আমাদের মূল কাজ কি? এখন এখান থেকে দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হলো লাঠির অনুপাত ও ছায়ার অনুপাত কি হবে? সমান হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এটা আমরা জানি। আমরা জানি লাঠির অনুপাত ও ছায়ার অনুপাত সমান। তো লাঠির অনুপাত আর ছায়ার অনুপাত কি হবে? সমান হবে। অতএব লাঠির দৈর্ঘ্য ভাগ লাঠির ছায়ার দৈর্ঘ্য সমান পতাকার দৈর্ঘ্য, পতাকার দণ্ডের দৈর্ঘ্য হবে পতাকার দণ্ডের দৈর্ঘ্য ভাগ পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য। আচ্ছা, লক্ষ্য রাখো, আমরা লাঠির দৈর্ঘ্য কত ধরেছি? লাঠির দৈর্ঘ্যটা ধরেছি আমরা 8 ফুট। তাহলে এখানে আমরা লাঠির দৈর্ঘ্যের জায়গায় আমরা এখানে বসিয়ে দিতে পারি 8 ফুট। 8 ভাগ লাঠির ছায়ার দৈর্ঘ্য। তো লাঠির ছায়ার দৈর্ঘ্য কত হয়েছিল? লাঠির ছায়ার দৈর্ঘ্য হয়েছিল 6 ফুট। তো দেখো এখানে আমরা লিখি 6 ফুট সমান পতাকা দণ্ডের দৈর্ঘ্য। তো এখানে আমরা পতাকা দণ্ডের দৈর্ঘ্য আমরা ধরি নাই। তো এখানে এক কাজ করা যায়, যে পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্যটা মেপে নিতে হবে। তো এখানে আমরা বলতে পারি যে পতাকা, অতএব পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্যটা মেপে নিতে হবে, সমান হচ্ছে 12 ফুট ধরে নিলাম আমরা, 12 ফুট। আচ্ছা, তো দেখো এখানে আমরা একটু কালারিং করে দিই। পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য 12 ফুট। এখানে পতাকা দণ্ডের দৈর্ঘ্য নাই, পতাকা দণ্ডের দৈর্ঘ্যটাই আমরা বের করব। পতাকা দণ্ডের দৈর্ঘ্য ভাগ পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য। তো পতাকার দণ্ডের ছায়ার দৈর্ঘ্য কত বের হলো? 12 ফুট। 12। তো এবার কি করতে পারি? আমরা 8 গুণ করতে পারি। 6 দ্বারা পতাকা দণ্ডের দৈর্ঘ্যকে আমরা গুণ করব। তাহলে পাবো 6 গুণ
পতাকা দণ্ডের দৈর্ঘ্য সমান এই যে 12 দ্বারা 8কে 8 গুণন করব, তার মানে 8 গুণন এই যে এই 8 দ্বারা 12কে গুণ করব আর 6 দ্বারা পতাকা দণ্ডের দৈর্ঘ্যকে গুণ করব। তাহলে এখানে 6 সরি এখানে কি হবে 8 8 গুণন এই 12 বা পতাকা দণ্ডের দৈর্ঘ্য সমান 8 গুণ 12 আর এই 6টা এখানে গুণ অবস্থায় আছে, সমানের এই পারে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এখন ভাগ করে দিতে পারি 6 কে 6, 6 দুগুণে 12, তার মানে 2। এই 2 দ্বারা 8কে গুণ করো, তাহলে 8 দুগুণে 16। অতএব পতাকা দণ্ডের দৈর্ঘ্য সমান 8 দ্বারা 2কে গুণ করলে 8 দুগুণে 16 ফুট। তো এই হচ্ছে আমাদের পতাকা দণ্ডের দৈর্ঘ্য 16 ফুট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী আমরা কাজটা দেখে নিতে পারি। পরবর্তী কাজে কি আছে, আমাদের সবার কাছে জ্যামিতিক বক্স আছে, তাই না? হ্যাঁ, কম বেশি সবার কাছে জ্যামিতিক বক্স আমাদের থাকেই। বক্স থেকে নিচের আকৃতির ত্রিকোণটি বের করো। তার মানে তোমাদের যে ত্রিকোণটি আছে সে ত্রিকোণটি বের করে নাও। এখানে দেখো আমাদের এই ত্রিকোণের একটু ছবিটা অস্পষ্ট হয়েছে, এখান থেকে এত দূর মাপ আসবে, আর এটার হচ্ছে কোণ হচ্ছে এটা, আর এটার হচ্ছে এখান থেকে। এখানে কি বলা হয়েছে, তোমরা একটি ত্রিকোণের ভিতর 2টি ত্রিভুজ দেখতে পাচ্ছ, তাই না? তার মানে আমরা এই ত্রিকোণের ভিতরে কয়টা ত্রিভুজ দেখতে পাচ্ছি? 2টা। কোনটা? এই যে এখান থেকে এই বরাবর একটা, এই যে এটা চারিধার দিলে এখান থেকে একটা আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি, আর ভিতরে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। দেখো এই যে এখানে এই একটা হচ্ছে ত্রিভুজ। তো 2টা ত্রিভুজ দেখতে পাচ্ছি। ত্রিভুজ দুটি দেখতে কি একই রকম? হ্যাঁ, ত্রিভুজ দুটি দেখতে কিন্তু একই রকম। দেখতে একই রকম হলেও একটি বড় আর একটি ছোট। তার মানে দেখতে যদিও একই রকম, তারপরেও এই যে বাহিরের যে ত্রিভুজটা ধরতেছি সেটা হচ্ছে একটু বড়, আর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ছোট। এবার জ্যামিতিক বক্সের চাঁদার সাহায্যে ত্রিভুজ দুটির কোণ মেপে নিচের ছকটি পূরণ করো। তার মানে এই যে চাঁদার সাহায্যে এই কোণগুলা কি করতে হবে? মাপতে হবে, মেপে আমাদের নিচের ছকটি পূরণ করতে হবে। তো দেখো আমরা চাঁদার সাহায্যে সেটা মেপে দেখার চেষ্টা করি। তো এখানে বলা হয়েছে ত্রিভুজের সাইজ বড় ত্রিভুজ, ছোট ত্রিভুজ, আর প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ। তো দেখো আমরা প্রথম কোণ যেটা, সেটা প্রথম কোণ এটা ধরবো আমরা, এটা প্রথম কোণ, প্রথম। তো এটাকে আমরা যদি মাপ দিই তাহলে যে এইভাবে ধরতে হবে, এই যে কোণ। তো দেখো এটা 90 ডিগ্রি কোণ, কিন্তু এই যে 90 ডিগ্রি বরাবর পড়ছে, এটা 90 ডিগ্রি কোণ, প্রথম কোণটা বড় ত্রিভুজের, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এবার দ্বিতীয় কোণ, তো বড় ত্রিভুজের যদি এটা 90 ডিগ্রি কোণ হয় তাহলে এই যে এটা হবে তোমার 45 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি। তো এবারে মাপ দিয়ে আমরা দেখে নিই 45 ডিগ্রি হয় কিনা। তো দেখো এখান থেকে আমরা এইভাবে ধরবো, এই যে এই বরাবর এইভাবে ধরো, শেষ প্রান্তে নিয়ে যাও। দেখো এটা কিন্তু আমাদের এই যে 40 ডিগ্রি, তার উপরে একটু এই যে 45 ডিগ্রি, এটা একবার 45 ডিগ্রি বরাবর পড়ে আছে, 45। এটা যদি 45 হয় তাহলে এটা নিশ্চিত 45, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। আবার তৃতীয় কোণটাও হচ্ছে কত? 45 ডিগ্রি। আবার ছোট যে ত্রিভুজ, ছোট ত্রিভুজের যদি এটা 90 ডিগ্রি কোণ হয় তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি। তাহলে এটা 45 যদি হয় তাহলে এটাও 45। আবার এটা যদি 45 ডিগ্রি কোণ হয় তাহলে এটাও নিশ্চিত 45। আচ্ছা,
এরপরে কি বলা হলো সেটা লক্ষ্য করি আমরা। ছকটি পূরণ করার পর দেখতে পাবে আলাদা আলাদাভাবে বড় ত্রিভুজের 3টি কোণ ছোট ত্রিভুজের অনুরূপ 3টি কোণের সমান। তার মানে এটার হচ্ছে অনুরূপ কোণ হচ্ছে এই কোণ, এবং এই কোণের অনুরূপ কোণ হচ্ছে এটা, এবং এই কোণের অনুরূপ কোণ হচ্ছে যেটা। তার মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি একই রকম দেখার কারণ দুটি ত্রিভুজ 3টি কোণ পরস্পর সমান। তার মানে ত্রিভুজের দুইটি একই রকম দেখার কারণ হচ্ছে দুইটি ত্রিভুজের 3টি কোণ পরস্পর সমান, 3টি কোণে কি পরস্পর সমান। তো এরপরে আবার আরেকটা একক কাজ দেওয়া আছে, সেই একক কাজটা একটু সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে কি বলা আছে সেটা লক্ষ্য করি। রুলারের সাহায্যে ত্রিভুজ দুটির বাহুগুলো পরিমাপ করে নিচের ছকটি পূরণ করো। রুলারের সাহায্যে ত্রিভুজ দুটির বাহুগুলো পরিমাপ করে নিচের ছকটি পূরণ করব আমরা। তো তোমাদের কাছে যেই জ্যামিতির ত্রিকোণী আছে সে ত্রিকোণীটা মাপ দেবে, কারণ হচ্ছে এখানে যেই ছকে আমাদের যেটা দেওয়া আছে ত্রিকোণী, এই ত্রিকোণীর মাপটা যদি আমরা নিই তাহলে সঠিকভাবে মাপটা আসবে না। তো তোমরা ওই ত্রিকোণীটা ধরে সেখান থেকে মাপটা দেওয়ার চেষ্টা করবে। তো দেখো বড় ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, তো বড় ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য বলতে কোনটা বোঝাচ্ছে? বড় ত্রিভুজ হচ্ছে যেটা, এই বড় ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। তো এটা মনে করে একটা দৈর্ঘ্য আর এটা দৈর্ঘ্য। তো যদি আমরা ওই যে জ্যামিতি বক্সে যে ত্রিকোণীটা আছে সেই বাহুর দৈর্ঘ্যটা মাপ দিই বড় ত্রিভুজের, তাহলে এখানে আমরা একটা মাপ পাবো। মাপটা হচ্ছে 9.5 সেন্টিমিটার পাবো। তো দেখো আমরা এখানে লিখে নিতে পারি 9.5 সেন্টিমিটার, 9.5 সিএম দিলাম, সেন্টিমিটার। এবং ছোট ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য, তো ছোট ত্রিভুজের অনুরূপ বাহু বলতে কি, যদি এটা 9.5 সেন্টিমিটার হয় তাহলে এর অনুরূপ বাহু হচ্ছে যেটা, এই বাহুটা হচ্ছে অনুরূপ বাহু। তো এই অনুরূপ বাহুর মাপ কত? অনুরূপ বাহুর মাপ এটা তোমরা ওই ত্রিকোণীতে মাপ দিবে, দিলে পরে দেখবে 3.8 পাবে। তো 3.8 সেন্টিমিটার। এরপরে কি বলা হলো? বড় বাহুর দৈর্ঘ্য ভাগ ছোট বাহুর দৈর্ঘ্য। তো বড় বাহুর দৈর্ঘ্য কত আছে? বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9.5 ভাগ ছোট বাহুর দৈর্ঘ্য 3.8। তাহলে ফলাফল কত পাবো? তো দেখো ফলাফলটা আমরা দেখে নিই। 9.5 ভাগ হচ্ছে 3.8, এর ফলাফল হচ্ছে 2.5 পাচ্ছি, 2.5। এরপরে আবার বলা হয়েছে কি, বড় ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। তার মানে কি বড় ত্রিভুজের তো এটা এই একটা প্রথম বাহু গেল, এবার এই বাহুতে আসি। তো এই বাহুর মাপটা যত বড় হবে ঠিক এই বাহুর মাপটাও তত বড়ই হবে, তার মানে এটা হবে 9.5। এখানে লিখে নিতে পারি আমরা 9.5 সেন্টিমিটার। তাহলে এর অনুরূপ বাহু কোনটা? এর অনুরূপ বাহু হচ্ছে এটা, এটা হচ্ছে কত? 3.8 হবে, 3.8 সেন্টিমিটার। এরপরে বলা হচ্ছে বড় বাহুর দৈর্ঘ্য, তো বড় বাহুর দৈর্ঘ্য কত? 9.5 ভাগ 3.8, এর ফলাফল পাবো 2.5 ভাগ করলে। এরপরে চলে আসি আমরা বড় ত্রিভুজের আরেকটা বাহু আছে, বড় ত্রিভুজের আরেকটা বাহুর মাপ কোনটা? যেটা, এটা হচ্ছে বড় ত্রিভুজের আরেকটা বাহু। তো এই বাহুর মাপটা একটু বড় আছে এটার থেকে, তো এটার মাপ তোমরা দিবে অরিজিনাল যে ত্রিকোণী সেটাতে, তাহলে 13.5 পাবে সেন্টিমিটার। তো দেখো এখানে আমরা লিখতে পারি 13.5 সেন্টিমিটার, এবং এর অনুরূপ বাহু কোনটা? যেটা, এটা হচ্ছে আর অনুরূপ বাহু। তো এর অনুরূপ বাহুটার মাপটা আমরা লিখে নিই, অনুরূপ বাহুটার মাপও দিয়ে দিবে, তাহলে পাবে হচ্ছে 5.3, 5.3, 5.3 সেন্টিমিটার। একে ভাগ দিয়ে দেবো আমরা,
13.5কে ভাগ দেব 5.3 দ্বারা। তাহলে আমরা কত পাবো দেখো, এখানে আমরা ভাগটা দিয়ে দিই। 13.5 ভাগ 5.3, তাহলে 2.54, তার মানে 2.5ই ধরে নেব আমরা, 2.5। তো এই হচ্ছে আমাদের ছক পূরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার মানে আমরা মূলত এই ত্রিকোণের আলোকে আমরা এই ছকটা পূরণ করলাম। ছকের ফলাফল থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি তা নিচের ছকে লিখি। তো দেখো, আমরা যে ফলাফলটা পেয়েছি সে ফলাফলটা আমরা নিচের ছকে লিখব। তো ফলাফলের এখানে আমরা শুধুমাত্র লিখব সিদ্ধান্ত। সিদ্ধান্ত আমরা যেহেতু ত্রিভুজ দ্বয়ের, ত্রিভুজ কয়টা ছিল? দুইটা ছিল, একটা বড় আর একটা ছোট। ত্রিভুজ দ্বয়ের কোণ তিনটি পরস্পর সমান, পরস্পর সমান এবং অনুরূপ বাহুগুলো বা বাহু তিনটি অনুপাত সমান, বা বাহু তিনটির অনুপাত সমান। তাই ত্রিভুজটি বা ত্রিভুজ দুইটি সদৃশ। এ হচ্ছে আমাদের মূল কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো, বিষয়টা আর একটু আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। আমরা কি সিদ্ধান্ত নিলাম? সিদ্ধান্ত, যেহেতু ত্রিভুজ দ্বয়ের কোণ তিনটি পরস্পর সমান, তো কোণ তিনটি কি করলাম? পরস্পর সমান পেলাম। এবং অনুরূপ বাহু তিনটি অনুপাতও সমান, তাই ত্রিভুজ দুইটি সদৃশ। তো ত্রিভুজ দুইটি কি হলো? আমাদের সদৃশ ত্রিভুজ হলো। এটা দুইটি হবে, দুইটি সদৃশ। আমরা দেখলাম যে দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ কোণগুলো সমান হয় এবং তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। বাহুগুলোর অনুপাত যদি 1 হয় তাহলে সদৃশ চিত্রগুলো সব দিক থেকেই সমান হয়ে যায়, অর্থাৎ তারা সর্বসম হয়ে যায়। কাজেই আমরা বলতে পারি যে সর্বসমতা হচ্ছে সদৃশ্যতার বিশেষ রূপ। তাহলে সর্বসমতা হচ্ছে সদৃশ্যতার বিশেষ রূপ। এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে একটা দলগত কাজ আছে। এই দলগত কাজ আমরা আগামী পর্বে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।